স্বাগত বিরতিহীন সংবাদ রাত ৯টার বাংলাদেশে, সাথে আছে মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। আর জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। নির্বাচন নিয়ে ভয় নেই, সাফ জানালেন প্রধানমন্ত্রী। সংসদ সদস্যরা চাইলে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে স্থায়ী বহিষ্কার, অবিলম্বে কার্যকর। সরকারের সদিচ্ছা ছাড়া ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন অসম্ভব, মন্তব্য সিইসির। সিটি ভোট নিয়ে শঙ্কায় জাপা। আইএমএফ এর প্রস্তাবে সংস্কার হলে চাপে পড়বে গরিবরা, বলছে সিপিডি। অর্থ পাচার রোধে কঠোরতার তাগিদ। এবং সালাউদ্দিন সহ বাফুফের ৩ কর্মকর্তার বিষয়ে তদন্তের নির্দেশ হাইকোর্টের। অর্থ খরচে দুর্নীতির অভিযোগ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে লাভ নেই, বাংলাদেশ কোনো দেশের উপর নির্ভরশীল নয়, মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিষেধাজ্ঞা দেয়া কোনো দেশ থেকে কোনো পণ্য কিনবে না বাংলাদেশ। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেছেন, সংসদ সদস্যরা চাইলে তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। ৩ দেশ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। সম্প্রতি জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সফর শেষে বিস্তারিত জানাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলন। এটাই আমাদের সবথেকে প্রশ্নোত্তর পর্বে বিশ্বব্যাংকে পদ্মা সেতুর পেইন্টিং উপহার দেয়া ও আইএমএফ নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশের যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারে, সেইটা জানানোর জন্য যে বিশ্বের কারো যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে। আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করছে যে বাংলাদেশের মানুষের জন্য সব থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না, সেখানে অন্য কোনো উদ্দেশ্য নাই। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট অবস্থান, যে দেশ নিষেধাজ্ঞার ভয় দেখাবে সে দেশ থেকে পণ্য কিনবে না বাংলাদেশ। যারা আমাদের উপর স্যাংশন দেবে তাদের কাছ থেকে আমরা কোনো কিছু কেনাকাটা করব না, পরিষ্কার কথা। এটা সংকট আর ভয়ের কি আছে? আমরা তো কারোর উপর এরকম নির্ভরশীল না এখন। যেটা নিয়ে সমস্যা হয় আমরা উৎপাদন করে আমাদের সমস্যার সমাধান করতে পারি। আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে কোনো ছাড় নয় বলে আবারও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা। বলেন, যারা সংসদে আছেন তাদের নিয়ে নির্বাচনকালীন সরকার হতে পারে। পার্লামেন্টে সংসদ সদস্য যারা আছে তাদের মধ্যে কেউ যদি ইচ্ছা প্রকাশ করে যে নির্বাচনকারী সময় তারা সরকারে আসতে চায়, আমরা নিতে রাজি আছি। ওই উদারতা আছে, এর আগে আমরা নিয়েছি। দেশে বিদেশি মুদ্রা রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানান প্রধানমন্ত্রী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি অনাথ নয়। 2006 সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন আমাদের রিজার্ভ কত ছিল? তখন এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল $0.744 বিলিয়ন, মানে $1 বিলিয়নেরও কম। আর এখন আমাদের আছে $31.22 বিলিয়ন। তো 2006 সালে কিন্তু $1 বিলিয়নের কম ছিল, আর এখন 31 আছে। কাজে এইটা নিয়ে দুশ্চিন্তার খুব বেশি একটা কারণ নেই। মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সমন্বয় করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। লক্ষ্য সেটা আমি তো অর্জন করে দিয়েছি, আর বাকিটুকু আছে করে দেব। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের সদিচ্ছা ছাড়া নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সকালে নির্বাচন কমিশন ভবনে জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে 5 সিটির ভোট সুষ্ঠু করা নিয়ে শঙ্কায় জাপা মহাসচিব মুজিবুল হক চূন্য। সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সাথে বৈঠক করে জাতীয় পার্টির মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠকে 5 সিটি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে জাপা মহাসচিব অভিযোগ করেন, বরিশাল সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ক্ষমতাসীন দলের প্রার্থীর হয়ে কাজ করছেন। 5 সিটিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। আমরা স্পষ্টভাবে বলছি যে ওই নির্বাচন কর্মকর্তা, আমার যে প্রার্থী আমার দলের,
তার ভাষায় তিনি শাসক দলের প্রার্থীকে ইঙ্গিত করেছেন। 5 সিটি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন নিয়ে প্রশ্ন করা হলে সিইসি বলেন, আচরণবিধি লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটবে, তবে সবকিছু আমলে নেয়ার মতো হবে না। অসংখ্য আচরণবিধি লঙ্ঘন হবে। আমি বলেছি যে সব কিছুই আমলে নেওয়ার মতো হবে না। কারণ হচ্ছে আমি লোমবাস থেকে গিয়ে যদি কম্বল উজাড় করে ফেলি, সেটা খুব বাস্তব। আমার কিন্তু আমি বলেছি অ্যাট দ্য এন্ড অফ দি ডে মানুষ যেটা জানতে চাইবে অ্যাট দ্য এন্ড অফ দি ডে সেটা হচ্ছে নির্বাচনটা কেমন হলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যে সরকার ক্ষমতায় থাকবে তার রাজনৈতিক সদিচ্ছা অবশ্যই দরকার হবে বলে মন্তব্য করেন সিইসি। এখন পর্যন্ত সরকারের অসহযোগিতা পাননি বলেও জানান তিনি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যে সরকার, যেহেতু সরকার বিদ্যমান থাকবে, তাদের রাজনৈতিক সদিচ্ছাটা অবশ্যই প্রয়োজন হবে। আমরা বলেছি নির্বাচন কমিশন এককভাবে কখনোই একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে পারবে না। সিইসি বলেন, নির্বাচন যতই প্রতিদ্বন্দ্বিতামূলক হবে ততই অবাধ ও নিরপেক্ষ হবে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। সোমবার দলের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠনতন্ত্রের বিধি মোতাবেক গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে। সম্প্রতি গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে জাহাঙ্গীর আলম এবং তার মা জায়েদা খাতুন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে ঋণখেলাপির কারণে জাহাঙ্গীরের প্রার্থিতা বাতিল হয়। এখন মায়ের পক্ষে ভোট চেয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। এর আগে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন জাহাঙ্গীর। এরপর দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পরে ক্ষমা চাওয়ায় বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়। আইএমএফের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গরিবের ওপরে চাপ বাড়বে। অর্থনৈতিক বৈষম্যে হ্রাস টানতে কর ফাঁকি, অর্থ পাচার রোধে শক্ত অবস্থান নিতে হবে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি ও নাগরিক প্ল্যাটফর্মের এক বাজেট সংলাপে এসব কথা বলেন আলোচকেরা। এ সময় পরিকল্পনা মন্ত্রী বলেন, শক্তিশালী গোষ্ঠী নানাভাবে প্রণোদনা আদায় করে, এতে পিছিয়ে পড়া মানুষের জন্য বাড়তি বরাদ্দের সুযোগ কমে। করোনা মহামারীর পর ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশ্ববাজারে বাড়তি পণ্যমূল্যের প্রভাব দেশের বাজারে, তৎপর অসাধু ব্যবসায়ীর সিন্ডিকেটও। এমন অবস্থায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফের ঋণের শর্ত অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়নে মূল্যস্ফীতি আরও বাড়ার শঙ্কা রয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাতে সুদহারের সীমা তুলে নিলেও কৃষি, এসএমই খাতে কম সুদের ঋণ চালু রাখতে হবে। বড় সংখ্যা দেখা যায় আইএমএফ এর কারণে বিভিন্ন দেশে, সেটা হলো যে তারা কৃচ্ছ সাধনের কথা বলা হয়। কৃচ্ছ সাধন করে সরকারি ব্যয়কে নিয়ন্ত্রণ করা হয়, আমদানি নিয়ন্ত্রণ করা হয়, ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ করা হয়। এইগুলির ফলে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলোর উপরই এটার উপর থেকে কিন্তু আঘাত আসে। তাদের কর্মসংস্থান, তাদের জীবন ধারণের সমস্যার অনেক বেশি সৃষ্টি হয়। আলোচনায় বলা হয়, জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম বাজেট বরাদ্দ হয় বাংলাদেশে। রাজস্ব আয় বাড়িয়ে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় বাড়ানোর সামর্থ্য অর্জন করতে হবে। তাই প্রত্যক্ষ কর বাড়ানোর পরামর্শ দেন অর্থনীতিবিদরা। এইবারের বাজেটে অন্যান্য বারের মতো যে ধরনের ভাবে বিভিন্ন যারা নাকি ঋণ খেলাপি, কর খেলাপি, দেশের থেকে টাকা নিয়ে যায়, তাদেরকে সুযোগ সুবিধা না দিয়ে আমার মনে হয় যে তাদের প্রতি আইনি প্রয়োগ যেটা করা দরকার, সরকারের বিভিন্ন ধরনের এই পদক্ষেপ আছে, এগুলো প্রয়োগ করা দরকার। আইএমএফের পরামর্শ মতো নয়, আগামী বাজেটও দেশের প্রয়োজন মাথায় রেখেই করা হচ্ছে বলে জানান পরিকল্পনা মন্ত্রী। তিনি বলেন, এবার প্রতিবন্ধী ভাতা বাড়ানো হবে। ভালো ভর্তুকি কোনটা? আমরা যে সোশ্যাল সেফটি নেট দিচ্ছি দরিদ্র মানুষদেরকে, বয়স্কদেরকে, শিশুদেরকে, দ্যাট ইজ গুড ভর্তুকি। আমরা প্রান্তিক কৃষকদেরকে বিনামূল্যে সার দিই, বিনামূল্যে বীজ দিই, ভালো ভর্তুকি। এইগুলা বড় করতে হবে। আর বড় বড় ভর্তুকি যেগুলা প্রণোদনার নামে এক ধরনের উন্মাদনা, সেটা থেকে আমাদের বেরিয়ে আসা দরকার পর্যায়ক্রমে। সামাজিক সুরক্ষা কর্মসূচির অর্থ বিতরণে নানা অনিয়ম স্বজনপ্রীতির উদাহরণ তুলে ধরেন আলোচকরা। তাগিদ দেন সব খাতের শ্রমিকের সর্বজনীন ন্যূনতম মজুরি কাঠামো তৈরির। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব সহ ঢাকায় নিযুক্ত 6 রাষ্ট্রদূতরা অতিরিক্ত পুলিশ প্রোটোকল পাবেন না। এ বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তবে যদি কোনো দেশের রাষ্ট্রদূত চায় সেক্ষেত্রে এই সুবিধার জন্য চার্জ বহন করতে হবে। টাকা দিয়ে আনসার ব্যাটালিয়নের এসকর্ট নিতে পারবেন। টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে মন্ত্রী আরও বলেছেন, জনগণের ট্যাক্সের টাকায় বিদেশি কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে না। এছাড়া কোনো দেশেই বাংলাদেশের কোনো রাষ্ট্রদূতকে বাড়তি নিরাপত্তা দেওয়া হয় না। আমরা ইউএসএ দেই, ইন্ডিয়াকে দেই, ব্রিটিশদের দেই, তারপরে এখন দিনে দিনে বাড়তেছে। এখন সবাই চায় আমরা এখন কিশোরও দেই, সৌদিরে দেই, তারপরে আরেকজনদের দেই, রাশিয়ানরা চাইছে তাদের দেই নাই। এখন সবাই চায়। আর আমাদের দেশে অত অশান্তি নাই যে রাস্তায় আপনাকে গুলি করে মেরে ফেলবে, কিংবা আপনি মলে গেছেন বাজারে আপনাকে গুলি করে মেরে ফেলবে, ওইসব আমাদের অবস্থা। আমরা একটা শান্তিপ্রিয় দেশ, মারামারি এগুলোতে কোনো লোক করে না। আমরা এই জন্য সব উঠাই দিচ্ছি কেউ। তবে হ্যাঁ, একটা কন্ডিশন দিয়েছি, ওদের আমরা জানিয়েছি, বলছি যে আমরা এটা উদ্যোগ করলাম, তবে তোমরা যদি নিজেরা মনে করো যে তোমাদের দরকার, ইউ ক্যান হায়ার। জাপান ভারতের পর বাংলাদেশের ইন্দো প্যাসিফিক রূপরেখাকে স্বাগত জানালো অস্ট্রেলিয়া। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী জানান, ইন্দো প্যাসিফিকে কোনো একটি দেশের আধিপত্য দেখতে চায় না ক্যানবেরা। রাজধানীতে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জ্বালানি খাত সহ বাংলাদেশের উন্নয়নে পাশে থাকার প্রতিশ্রুতি দেন টিম ওয়াটস। বাংলাদেশের ইন্দো প্যাসিফিকের লক্ষ্য এই অঞ্চলের ভারসাম্য রক্ষা। জোর দেওয়া হয়েছে ভারত ও প্রশান্ত মহাসাগরে সবার অবাধ চলাচলে। এসব নীতি আকৃষ্ট করেছে অস্ট্রেলিয়াকেও। ঢাকায় সফররত দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটস এ নিয়ে মত দেন। তিনি বলেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি চায় অস্ট্রেলিয়াও। এছাড়া আন্তর্জাতিক আইন মেনে চলারও তাগিদ দেন টিম ওয়াটস। বাংলাদেশের ইন্দো প্যাসিফিক রূপরেখাকে আমি স্বাগত জানাচ্ছি, কারণ এতে কৌশলগত ভারসাম্যের কথা বলা হয়েছে, যার সঙ্গে আমাদের আকাঙ্ক্ষার মিল রয়েছে। অস্ট্রেলিয়া চায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের দেশগুলো স্বাধীন সিদ্ধান্ত নেবে, যেখানে কোনো দেশ প্রভাব সৃষ্টি করতে পারবে না। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও জোরদার করার কথা বলেন টিম ওয়াটস। শিক্ষা, বাণিজ্য, প্রতিরক্ষা সহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দেন তিনি। বলেন, বাংলাদেশ চাইলে নবায়নযোগ্য জ্বালানিও সরবরাহ করা যেতে পারে। বৈশ্বিক সংকটের মধ্যে পরিবেশ বান্ধব জ্বালানি সরবরাহে ব্যাপক সক্ষমতা অর্জন করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চাহিদা পূরণে আমরা সহযোগিতা করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীর সাথে এ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যে পরিবেশ বান্ধব জ্বালানির সমঝোতা হতে পারে। এ সময় রোহিঙ্গাদের জন্য সহায়তা দিয়ে যাওয়ারও প্রতিশ্রুতি দেন অস্ট্রেলিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 দিনের সফরে নিজ জেলা পাবনায় গিয়েছেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম সফর। দুপুর 12টা 8 মিনিটে হেলিকপ্টারে পাবনার শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে পৌঁছন রাষ্ট্রপতি। পরে পাবনা সার্কিট হাউসে উপস্থিত হয়ে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর রাষ্ট্রপতি বাবা মায়ের কবর জিয়ারত করেন। সেখান থেকে জেলা পরিষদ বঙ্গবন্ধু চত্বরের নামফলক উদ্বোধন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। আগামীকাল পাবনা এডওয়ার্ড কলেজ মাঠে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেওয়া হবে। এছাড়া পাবনা বিসিক শিল্পনগরীতে স্কোয়ার সায়েন্স অ্যান্ড লাইফ প্ল্যান্ট উদ্বোধন এবং পাবনা প্রেস ক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। 4 দিনের এই সফরে বেশ কিছু স্থান পরিদর্শন করবেন রাষ্ট্রপতি। 18 মে সকালে ঢাকায় ফিরবেন তিনি। উপকূল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত পশ্চিমা বাতাস বিরাজমান থাকায় ঘূর্ণিঝড় মোখা দেশে বিধ্বংসী হতে পারেনি, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিকভাবে ঘূর্ণিঝড়টি দিক পরিবর্তন করে মিয়ানমারে আঘাত এনেছে। আগামীতে এই ধরনের অতি প্রবল ঘূর্ণিঝড় মোকাবেলায় আরও বেশি প্রস্তুতি নেওয়ার পরামর্শ জলবায়ু গবেষকদের। রোববার রাতে অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা গভীর নিম্নচাপে পরিণত হয়। সোমবার ভোরে বৃষ্টিপাত ঝরিয়ে এটি আরও দুর্বল হয়ে পড়ে। লঘুচাপ আকারে বিরাজমান মোখা ক্রমশ উত্তর পূর্ব দিকে সরে আরও দুর্বল হয়ে পড়ছে, জানিয়েছে আবহাওয়া অফিস। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা নিয়ে আতঙ্ক ছিল সারা দেশে। তবে আবহাওয়া অধিদপ্তর জানায়, উপকূল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত পশ্চিমা বাতাস শক্তিশালী অবস্থায় ছিল। এ কারণে ঝড়টি দেশে আঘাত হানেনি।
সাগরে গতিবেগ 215 কিলোমিটার পর্যন্ত ওঠানামা করলেও স্থলে এসে এটি দুর্বল হয়ে 147-এ দাঁড়ায়। পশ্চিমা বাতাসের গতিবেগের সক্রিয়তার কারণে সে রিকার্ভ করে অর্থাৎ দিক পরিবর্তন করে টেকনাফ মায়ানমার উপকূল বরাবর ধাবিত হয়েছে। গবেষকরা বলছেন সাম্প্রতিক কয়েকটি ঘূর্ণিঝড়ের মতো মোখাও বাংলাদেশ থেকে সরে মিয়ানমারে আঘাত করেছে। বৃষ্টি কম হওয়াটাও অস্বাভাবিক নয়। আগামীতে এই ধরনের দুর্যোগ মোকাবিলায় বাঁধ সংস্কার ও উপকূলে গাছ লাগানোর পরামর্শ গবেষকদের। তো এটা মিয়ানমারে গিয়েছে, কিন্তু হয়তো যে গতির পথে যাওয়ার কথা বা যে গতিতে, সেটার হয়তো কিছুটা ব্যত্যয় হয়েছে। যেহেতু এটা একটা আনস্টেবল সিস্টেম, এটা সবসময় দেখা যায় যে এটার একটা পরিবর্তন বা চেঞ্জ হয় স্পিডে, লোকেশনে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু আমরা হয়তো লাকি যে আমাদের এইটা এত বেশি আমাদের ইম্প্যাক্ট করে নাই, কিন্তু যে রিজন দিয়ে যাওয়ার কথা মোটামুটি সেই রিজন দিয়ে গিয়েছে। মঙ্গল ও বুধবার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে মৌসুমি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোখার আঘাতে কক্সবাজারের টেকনাফ এবং সেন্ট মার্টিনে 12,000 ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো প্রাণহানি হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ এনামুর রহমান। সোমবার সচিবালয়ে তিনি এই কথা জানান। প্রধানমন্ত্রীর নেতৃত্বের গুণে সফলভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন তিনি। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা নিয়ে কয়েকদিন ধরেই আতঙ্ক ছিল সারা দেশে। রোববার মোখার বেশি প্রভাব পড়ে কক্সবাজারের টেকনাফ ও সেন্ট মার্টিনের। সেসব জায়গার আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেয় 2 লাখের বেশি মানুষ। টেকনাফ ও সেন্ট মার্টিনে প্রায় 2000 ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং 10,000-এর মতো ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেন্ট মার্টিনে সম্পূর্ণ বিধ্বস্ত বাড়ির সংখ্যা 1200। এখানকার এনভায়রনমেন্ট খুবই ভয়াবহ ছিল, আসলে বলার কিছু নেই। এখানে যে সশরীরে হাজির ছিল অনলি সেই বুঝতে পারবে যে তারা কি ফেস করেছে। রাতে হলে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার রূপ ধারণ করতে পারতো, কারণ রাতের বেলা কোনো কিছুই দেখা যায় না। দিনে আমরা অ্যাসেস করতে পারি, বুঝতে পারি, কিন্তু রাতে কিন্তু আমরা কিছুই বুঝতে পারি না। ঝড়ে গাছপালা ভেঙে কয়েকজন আহত হলে কেউ মারা যায়নি বলে জানান ত্রাণ প্রতিমন্ত্রী। ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া সম্ভব হয়েছিল বলেই বড় ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি। তাদের দেখভাল করছে, যাদের খাবার নাই তাদের খাবার দিচ্ছে এবং যাদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে সে পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা টিন এবং গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ টাকা পাঠিয়ে দেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। মহাবিপদ সংকেত নামানোর পর স্থানীয়রা আশ্রয় কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে ফিরে গেছেন বলে জানান প্রতিমন্ত্রী। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান 2টি এলএনজি টার্মিনাল থেকে 2 দিন ধরে গ্যাস সরবরাহ বন্ধ। এতে চট্টগ্রামে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট, বিপাকে পড়েছেন নগরবাসী। এছাড়া গ্যাসের অভাবে বন্ধ হয়ে গেছে বিভিন্ন যানবাহন। তবে একটি টার্মিনাল চালু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়েছেন কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ। মোখার কারণে 2 দিন ধরে নেই গ্যাস, কখন আসবে জানা নেই কারো। এই অবস্থায় দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামবাসী। হোটেল থেকে খাবার কিনে প্রয়োজন মেটালেও ভিড় বাড়ায় খাবারের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন অনেকে। রান্না করতে পারতেছি না, গ্যাস নাই, কিনে খাইতে হচ্ছে 10 টাকার জিনিস 20 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে। সকালে পাউরুটি আর কলা এনেছি বাইরে থেকে, কারণ যেখানে চায়ের জন্য গিয়েছি দেখা যাচ্ছে কি চায়ের দোকানেও অনেক লম্বা ভিড়। এদিকে সিএনজি ফিলিং স্টেশনগুলোতেই গ্যাস না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন চালকরা। এতে নগরীতে যান চলাচল কমে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। সিএনজি চালায় ভাত খাই, গ্যাস না পেলে তো আমরা সংসারে চলবে না। এখন আমি 15 টাকার তেল অলরেডি জ্বালাই ফেলছি, এটা আমাদের কষ্ট হচ্ছে না। এই অবস্থা চলতে থাকলে শিল্প কারখানা সহ ব্যবসা বাণিজ্যে বড় রকমের প্রভাব পড়ার শঙ্কা ব্যবসায়ীদের। যেই ফ্যাক্টরিগুলো অর্ডার নিয়েছে ওনারা কিন্তু স্বাভাবিকভাবে গ্যাস সংকটের কারণে সম্পূর্ণরূপে উৎপাদনে যেতে পারছে না এবং সঠিক সময়ে রপ্তানি করতে পারবে না। তো সুতরাং আমরা যেটা মনে করছি এটা আমাদের জন্য আর্থিক বড় ধরনের একটা ক্ষতি। কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতেই সর্বোচ্চ চেষ্টা চলছে। আমাদের একটা টার্মিনাল এখানে অবস্থান করছে, সেই টার্মিনাল থেকে আজ সকাল থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আশা করা যায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। চট্টগ্রামে মোট গ্যাস সংযোগ রয়েছে 6,01,914টি। এর মধ্যে 5,97,561টি সংযোগ গৃহস্থালির। সংকট দূর করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নগরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ভোলার ইলিশা 1 কূপের তৃতীয় স্তরে আরও গ্যাসের সন্ধান পাওয়া গেছে। নতুন করে 5টি নতুন কূপ খনন করা হবে বলে জানিয়েছে বাপেক্স। ধারণা করা হচ্ছে এই কূপ থেকে প্রতিদিন 2 কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। ইলিশা 1 গ্যাস কূপের তৃতীয় স্তরের পরীক্ষা শেষে এই তথ্য জানায় সংস্থাটি। বাপেক্সের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের মহাব্যবস্থাপক আলমগীর হোসেন জানিয়েছেন, এখানে 200 BCF এর বেশি গ্যাসের মজুদ আছে বলে ধারণার কথা জানান তিনি। ইতিমধ্যে ভোলায় 9টি কূপ খনন করা হয়েছে। আরও 5টি কূপ খনন শেষে গ্যাসের মজুদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলেও উল্লেখ করেন তিনি। গ্যাস ফিল্ডে আমরা বলবো প্রায় 200 BCF গ্যাসের মজুদ থাকতে পারে। এটা আরো পরীক্ষা নিরীক্ষা হবে, ভবিষ্যতে আরো কূপ খনন করে এটার মজুদ পুনরায় নির্ণয় করতে হবে। এটা হলো প্রাথমিক মজুদ, আমরা বলছি 200 BCF। রাত 9টার বাংলাদেশে এবারে জানাবো খেলার খবর। জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। মানসিকতায় পরিবর্তন এনে সেরা ছন্দে ফিরতে মুখিয়ে মুমিনুল প্রস্তুতিতে সাহায্য করছেন সিডন্স। টেস্টে আফগানিস্তানকে হারানোর প্রত্যয়। ভিন্ন কন্ডিশনে ম্যাচ জিতিয়ে মুস্তাফিজের জবাব। আয়ারল্যান্ড সিরিজে প্রাপ্তির মাঝে ঘাটতি খুঁজছেন তামিম। বিশ্বকাপ দল গঠনে ফিনিশার নিয়ে চিন্তা। বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আব্দুল সালাম মুর্শেদি, সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ সংস্থাটির কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই আদেশ দেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বরাদ্দকৃত টাকার হিসাবে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সংস্থাটির সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে গত 14 এপ্রিল 2 বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা। 3রা মে আবু নাইম সোহাগ ও আব্দুল সালাম মুর্শিদি সহ বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের তদন্ত চেয়ে দুদকে আবেদন করেন আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। দুদক অনুসন্ধান শুরু না করায় রোববার এ বিষয়ে রিট করেন তিনি। সোমবার সকালে বাফুফের দুর্নীতি তদন্তে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দেয় হাইকোর্ট। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা থেকে যে টাকা পেয়েছেন, সরকার থেকে যে টাকা পেয়েছেন এবং এই টাকাগুলা দিয়ে কি করেছেন সবগুলা বিষয় ইনকোয়ারি করে 4 মাসের মধ্যে হাইকোর্টে জমা দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। দুদকের আইনজীবী বলছেন, আইনগত সীমাবদ্ধতার কারণে এতদিন তদন্ত করতে পারেনি দুদক। ফিফার টাকা ছাড়া বাংলাদেশ সরকার বাফুফুকে অনেক টাকা দিয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের টাকা দিয়েছে। সেই টাকাগুলির যদি কোথাও তছনছ হয়, তহবিল তছরুফ হয়, সেটা দেখার এখতিয়ার কমিশনের 100% আছে। এদিকে আবু নাইম সোহাগের আইনজীবীর দাবি, ফিফার অর্থ নিয়ে অনিয়ম হয়নি। অনারেবল কোর্ট যেহেতু ইন্টারিম অর্ডার দিয়েছে একটা ইনকোয়ারি, এখন আমাদেরও সুযোগ হয়েছে, আমরাও পুরো জিনিসটা এই কোর্টের সামনে প্রডিউস করবো এবং আমাদের বিশ্বাস যে কোর্ট দেখতে পারবে যে এখানে কোনো মিসঅ্যাপ্রোপ্রিয়েশন বা মিসইউজের কোনো অ্যালিগেশন বা কোনো এলিমেন্ট নেই। যুব ও ক্রীড়া সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান, বিএফআইইউ প্রধান, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে হাইকোর্টের নির্দেশ নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। হাইকোর্টের নির্দেশ হাতে এসে পৌঁছলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে জানিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। হাইকোর্টের যে নির্দেশনা আমরা কিন্তু এখনো হাতে পাইনি। হাতে পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং আপনাদের জানাবো। তারপরে হচ্ছে আমরা ওইখানে নির্দেশ কী আছে লেখা, ওইগুলো দেখে তারপরে আমরা এটা কাজ করব। সেরা ছন্দে ফিরতে মানসিকতায় বড় পরিবর্তন এনেছেন মুমিনুল হক। অধিনায়কত্বের চাপ থেকে মুক্ত হয়ে সাহসী ব্যাট চালিয়ে সামনে সিরিজগুলোতে ধারাবাহিক থাকতে চান এই ব্যাটার। অভিজ্ঞ বাংলাদেশ দল এবারে আফগানদের বিপক্ষে হারের প্রতিশোধ নেবে, সেই আত্মবিশ্বাস আছে সাবেক এই অধিনায়কের। 10 বছরের টেস্ট ক্যারিয়ার, দেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরি, মুশফিক, তামিম, সাকিবের পর সর্বোচ্চ রান। এত সব সাফল্যের পরেও সেরা ছন্দে ফেরার লড়াইয়ে মুমিনুল যেন একেবারে একা। মাঝে মাঝে কাজ করছেন জেমি সিডন্সের সাথে। টানা 9 ম্যাচে 10-এর নিচে আউট হওয়ার পর ভারতের বিপক্ষে 84 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। স্কিল নয়, মনোজগতে বড় পরিবর্তনের চেষ্টা করছেন, যে পরিবর্তনেই স্বরূপে ফেরার আশা করছেন সাবেক টেস্ট অধিনায়ক। ইভেন আপনি যত
ওয়ানডে খেলবেন অথবা যত ফার্স্ট ক্লাস খেলবেন, যত বেশি খেলবেন তত আপনার এক্সপিরিয়েন্সটা গ্যাদার হবে বেশি, তত আপনি খেলাটা বুঝতে পারবেন তত বেশি। তো আমার কাছে মনে হয় যে এই জায়গায় আপনার স্কিলের কোনো কিছু না, এটা আপনার যেটা সাইকোলজি হয়তো আপনার মেন্টালি আর একটু গ্রো আপ হওয়া আর একটু ম্যাচিউর হয়ে। প্রায় 4 বছর আগে আফগানদের কাছে টেস্ট হেরে লজ্জায় পড়েছিল বাংলাদেশ। সে ম্যাচে একমাত্র 50 এসেছিল মুমিনুলের ব্যাটে। মুমিনুল, এর আগে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ খেলেছে, টেস্ট ম্যাচ, সেখানে হেরেছে, যেটাকে লজ্জার হার বলে। সেই ম্যাচে আপনি ছিলেন। বাংলাদেশ দল আবারও 1 মাস পরে টেস্ট ম্যাচ খেলবে তাদের এগেনস্টে। এবার কি বাংলাদেশ দল পারবে সেই হারে প্রতিশোধ নিতে? তখন কিন্তু আমাদের টেস্ট টিম অত ভালো ছিল না, যেটা আপনার মানতে বাধ্য হতে হবে। তখন আমাদের পেস বোলার ছিল না, আর কেউ এরকম রেগুলার ছিল না টেস্ট ম্যাচে। তো এখন যদি আপনি দেখেন আমাদের টেস্ট টিম 4 বছর পরে এখনকার টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার। এখন আমাদের পেস বোলিং ভালো, আমাদের টেস্ট টিম আগের চেয়ে অনেক বেটার, অনেক ইমপ্রুভ করছি। আমি বলবো একবার বলে, কিন্তু আমরা অনেক ইমপ্রুভ করছি। সেবার রাশিদদের স্পিনে ধরাশায়ী হয়েছিল বাংলাদেশ, এবারও তো সেই শঙ্কা থাকছেই। অপোনেন্ট টিমের একটা যেটা ওদের স্ট্রং শক্তি, ওইটা নিয়েও কাজ করতে পারে। দেখা গেলো এর ভিতরে ওরা আরও অনেক শক্তি বাড়িয়ে ফেলেছে। তো আমার কাছে মনে হয় যে পুরোটাই আপনার পেস বল হোক, স্পিন হোক, পুরোটাই সামঞ্জস্যপূর্ণ সব কিছুর একটা প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত। 2.5 বছরের টেস্ট অধিনায়কত্বে 17 ম্যাচে 3 জয় বাংলাদেশের। তার অধীনে ঐতিহাসিক জয় এসেছে নিউজিল্যান্ডে। ওয়ানডের মতো টেস্টেও বাংলাদেশ বড় দল হয়ে উঠবে, সে স্বপ্ন দেখেন মুমিনুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মুস্তাফিজের নৈপুণ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। ম্যাচ সেরা ফিজ জানান, ভালো করতে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। আর প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম বলেছেন, বিশ্বকাপ প্রস্তুতির জন্য নিরীক্ষা চলবে, তবে দ্রুতই বিশ্বকাপ দলের রূপরেখা ঠিক করতে চান। তিনি এখন অটো চয়েস নন। আগের 2 ম্যাচে সাইড বেঞ্চে বসে থাকতে হয়েছে। মিরপুর ছাড়া অন্য কন্ডিশনে মুস্তাফিজ নিষ্প্রভ, সেই অপবাদ ঘোচানোর সুযোগ নিলেন সিরিজ নির্ধারণী লড়াইয়ে। জেমস ফোর্ডে হাঁটতে বসা ম্যাচের মোড় ঘুরিয়ে আলো জ্বেলেছেন ফিজ। ঘুমন্ত কাটার মাস্টার জেগেছেন উপযুক্ত সময়ে। Did you believe that you could with the ball win this for Bangladesh? তোর কাছে কি বিশ্বাস হচ্ছিল যে আমরা জিততে পারবো অথবা তুই জিতে দিতে পারবি? আমি একদিন আগে থেকে ভাবতেছি আমি 5 উইকেট নিব আজকে। আয়ারল্যান্ড শক্ত পরীক্ষা নিয়েছে 2 ম্যাচেই। বাংলাদেশ জিতেছে শেষ ওভারের রোমাঞ্চে। নার্ভ ধরে রেখে জিততে পারা বড় দলেরই প্রমাণ। বিশ্বকাপের আগে এই অভিজ্ঞতা টাইগারদের জন্য প্রাপ্তি। এই টিমটাকে আমি বলতে পারবো না যেটা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের টিম। There will be 1 or 2 স্পটস যেটা নিয়ে আমরা এখনো ভাবছি যে who suits us best. এখানে আফিফ আছে, এখানে ইয়াসির আছে, which I thought he was extremely unlucky, didn't get a game. এখানে রিয়াদ ভাই আছে। সো এখান থেকে আমরা যে বেস্ট পসিবল আমাদের জন্য সুটেবল হবে আমরা তাকে কনসিডার করব। ফিনিশিং রোলে মুশফিক মানিয়ে নিয়েছেন টপ অর্ডারে শান্ত দারুণ। মিডল অর্ডারে হৃদয়ের পারফরমেন্স প্রশংসার দাবিদার। হাসান মাহমুদ তো পেস ইউনিটের ভরসা হয়ে উঠেছেন। তরুণরা দলের চাহিদা মিটিয়ে ম্যানেজমেন্টকে খুশি করতে পারছে। আমাদের এক্সপেরিমেন্ট এখন থেকে আস্তে আস্তে কমান দেওয়া দরকার, কারণ ম্যাক্সিমাম গেম যে 15টা ছেলে ওয়ার্ল্ড কাপে থাকবে ওদেরকে দিতে হবে। একটা ইম্পর্টেন্ট খেলার সময় ইনজোর্ড হয়ে গেল, এখন আমি ওর জায়গায় যাকে আনবো, তো যদি আমি কোনো ম্যাচ টাইম না দিয়ে সাথে সাথে এসে বলি যে আই নিড ইউ টু পারফর্ম এট দ্য বেস্ট, ইট ইজ নট ফেয়ার। ইংল্যান্ড থেকে ফিরে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ নিয়ে ভাবতে হবে। বিশ্বকাপের আগে প্রতিটি সিরিজই সমান গুরুত্বপূর্ণ। দল গঠনের কাজটাও করতে হবে এশিয়া কাপের আগে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে কাল আবাহনীর বাধা শেখ রাসেল ক্রীড়াচক্র। কুমিল্লা স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 3:15টায়। মৌসুমে এখন পর্যন্ত কোনো শিরোপা জিততে পারেনি আবাহনী। স্বাধীনতা কাপের পর বিপিএল এর শিরোপা স্বপ্নও শেষ। ফেডারেশন কাপ জিতে কিছুটা পুষিয়ে নেওয়ার সুযোগ আকাশে নীলদের। এই মৌসুমে শেখ রাসেল কেসির সাথে 3 মুখোমুখিতে 2 জয় আবাহনীর, হেরেছে 1 ম্যাচ। ফেড কাপে গ্রুপ পর্বে লড়াইয়ে টাইব্রেকারে জিতেছিল লেমসের দল। আবাহনীর মূল তারকা ড্যানিয়েল কলিন্ড্রেস। রাফায়েল কিংসলেদের নিয়ে ম্যাচ জিততে চায় ধানমন্ডির জায়ান্ট। আর এই ছিল খেলার খবরে। এবারে চলে যাচ্ছি ভিন্ন প্রসঙ্গে।
কেনিয়ার অন্য সব ক্যাফে থেকে ভিন্ন নাইরোবির আইরাস নিউরো সোল ক্যাফেটি অটিজম, ডিসলেক্সিয়া, সেরিব্রাল পলিসির মতো রোগে আক্রান্তদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই ক্যাফেতে। এর কর্মী, তাদের পরিবারের সদস্য এবং গ্রাহকেরা নানা সমস্যা নিয়ে সেখানে আলোচনা করে থাকেন। স্নায়বিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালারও আয়োজন করা হয় ক্যাফেটিতে। আর এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। জানিয়ে দিচ্ছে পরের খবরটি। চলে গেলেন ঢাকাই সিনেমার মিয়া ভাই ফারুক। সোমবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কাল সকালে তার মরদেহ ঢাকায় নিয়ে আসা হবে। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী। খানাতার আবার তোরা মানুষ এবং ৭৪ সালে নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল নামে মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতেও পার্শ্ব চরিত্রে দেখা যায় তাকে। ১৯৭৫ সালে সুজন সখী ও লাঠিয়াল ছবির মাধ্যমে নায়ক হিসেবে দর্শকের মনে জায়গা করে নেন তিনি। নয়নমণি, সারেংবউ, গোলাপি, এখন ট্রেনের সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, সখী তুমি কার, কথা দিলাম, সূর্যগ্রহণ সহ শতাধিক সিনেমাতে অভিনয় করেছেন ফারুক। ১৯৮৭ সালে মিয়া ভাই চলচ্চিত্রের সাফল্যের পর মিয়া ভাই হিসেবে পরিচিতি লাভ করেন তিনি। ১৯৪৮ সালের ১৮ই আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। বাবা আজগর হোসেন পাঠান, পৈতৃক নিবাস গাজীপুর জেলার কালীগঞ্জে। ৫ বোন ও ২ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর থেকে নিজের জন্মদিন পালন করতেন না ফারুক। সফল অভিনেতা থেকে নেতা হবার দৌড়ে ফারুক ছিলেন অন্যতম। তরুণ বয়সেই যুক্ত হন রাজনীতির সাথে, যোগ দেন ৬ দফা আন্দোলনে, অংশগ্রহণ করেছেন মহান মুক্তিযুদ্ধেও। ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। চলচ্চিত্রে অভিনয়ের জন্য একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও আজীবন সম্মাননা পান ফারুক। এর বাইরেও তার ঝুলিতে রয়েছে অনেক পুরস্কার ও স্বীকৃতি। মৃত্যুকালে স্ত্রী ফারজানা পাঠান আর ২ সন্তান মেয়ে ফারিয়া তাবাসসুম পাঠান ও ছেলে রওশন হোসেন পাঠানকে রেখে যান বরেণ্য এই অভিনেতা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের সাথে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে ২ জনকে। বিকেলে উখিয়ার ১৭ নম্বর ক্যাম্পে এই গোলাগুলির ঘটনা ঘটে। ১৪ আর্ম পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক সৈয়দ হারুনা রশিদ জানান, ক্যাম্পে সন্ত্রাসীদের একটি দল অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালান তারা। এ সময় এপিবিএনের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। এক পর্যায়ে ২ পক্ষের গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়। পরে ক্যাম্প অভিযান চালিয়ে মামুনুর রশিদ ও আব্দুর রহমান নামে ২ সন্ত্রাসীকে আটক করা হয়। বরিশালে ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না সহ ১০ কর্মীর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে মহানগর আওয়ামী লীগ। বক্তারা দাবি করেন, নৌকার পক্ষে নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ, সেখানে কোনো ধরনের হামলায় ছাত্রলীগ নেতাকর্মী জড়িত ছিলেন না। এদিকে গ্রেপ্তার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না সহ ১০ ছাত্রলীগ কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার রাতে নগরের বাঁশেরহাট এলাকায় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এতে আহত ৩ জন শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় যাওয়ার সময় ছাত্রলীগ নেতা মান্না লোকজন নিয়ে তাদের মারধর এবং কুপিয়ে জখম করে। এই ঘটনায় গতরাতে মান্না সহ ২১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করেন হামলার শিকার মনা আহমেদ। পুলিশ প্রশাসন থেকে
বলা হচ্ছে রহিদ আহমেদ মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে, যে কারণে দেখিয়েছেন মূলত ঘটনা তো দূরে থাক, ঘটনাস্থানে 2 কিলোমিটারের মধ্যে রহিদ আহমেদ মান্না ছিল না। আমরা এই বিষয়ে কোনো রকমই ছাড়ই দেব না। নির্বাচনকালীন সময়ে আমরা যে কোনো গণ্ডগোল বা যে কোনো মারপিট এটাকে আমরা ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখি। আমরা ইউক্রেনের দোনেৎস্কে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 4 জন নিহত হয়েছে। সোমবার আবদিভকা শহরের একটি হাসপাতালে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে রুশ বাহিনীর সাথে লড়াইয়ে প্রথমবার বাখমুতের বেশ কিছু এলাকা পুনর্দখলের দাবি জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান। সোমবার যুক্তরাজ্যে আকস্মিক সফরে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনকে আরও দূরপাল্লার ড্রোন ও বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। কিয়েভকে আরও যুদ্ধযান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্সও, আর 270 কোটি ইউরো মূল্যের সমরাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জার্মানি। তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচন গড়াতে যাচ্ছে দ্বিতীয় দফায়। কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% ভোট নিশ্চিত করতে পারেনি। 49.3% ভোট নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী কিলিচ দারোগলুর থেকে এগিয়ে আছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটিতে 28 মে হবে দ্বিতীয় দফার ভোট। তুরস্কে জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ হয় রোববার। প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় 50% ভোট পাননি কেউই। এতে নির্বাচন গড়াতে যাচ্ছে দ্বিতীয় দফায় রান অফ ভোটে। প্রাথমিক ফলে কামাল কিলিচদারোগলুর চেয়ে এগিয়ে আছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী 97% ভোট গণনা করে দেখা গেছে এরদোয়ান পেয়েছেন 49% বেশি ভোট, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু পেয়েছেন প্রায় 45% ভোট। দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হলে তাতে জয় ছিনিয়ে নেয়ার অঙ্গীকার করেছেন কামাল কিলিচদারোগলু। একই সঙ্গে নির্বাচন রান অফে গড়ালে সেই সিদ্ধান্তকে সম্মান জানাবেন বলে জানিয়েছেন এরদোয়ান। প্রথম দফার নির্বাচনের 2 সপ্তাহ পর 28 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। এদিকে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের দিন হয় পার্লামেন্টের 600 এমপি নির্বাচনের ভোট গ্রহণও। এতে 96% ভোট গণনা করে সংখ্যাগরিষ্ঠ আসনে এরদোয়ানের দল একে পার্টি নেতৃত্বাধীন জোট পিপলস অ্যালায়েন্সের জয়ী হওয়ার কথা জানিয়েছে তুরস্কের সুপ্রিম ইলেকশন কাউন্সিল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কিনের একটি ক্যাফেতে স্নায়বিক দুর্বলতার শিকার ব্যক্তিদের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। এই ক্যাফে প্রতিষ্ঠা করেছেন অটিজমের শিকার এক শিশুর মা। সচেতনতা বাড়ানো এবং এ ধরনের ব্যাধি সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতেই তার এই উদ্যোগ। কেনিয়ার অন্য সব ক্যাফে থেকে ভিন্ন রাজধানী নাইরোবির আইরাস নিউরোসোল ক্যাফেটি অটিজম, ডিসলেক্সিয়া, সেরিব্রাল পলসির মতো স্নায়বিক রোগে আক্রান্তদের জন্য কর্মসংস্থানের সুযোগ রয়েছে এই ক্যাফেতে। এখানকার কর্মী, তাদের পরিবারের সদস্য ও গ্রাহকেরা নিজেদের নানা সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। স্নায়বিক রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে কর্মশালারও আয়োজন করা হয় এখানে। স্বাভাবিক মানুষের মতো আমরা সবার সঙ্গে মিশতে পারি না, তাই সহজে চাকরি পাই না। এখানে আমাদের কাজের সুযোগ দেওয়া হয়েছে, এর মাধ্যমে সামনে এগিয়ে যেতে পারছি। এর প্রতিষ্ঠাতা ডায়না আয়ো জানান, তার 6 বছর বয়সী মেয়ে আয়রার নামে ক্যাফেটির নামকরণ। শিশুটি অটিজমের পাশাপাশি প্রিমরোজ সিনড্রোম নামের স্নায়বিক রোগে আক্রান্ত। এ ধরনের রোগীদের সামাজিক দক্ষতা বাড়ানোর জন্য এই ক্যাফে প্রতিষ্ঠা করেছেন তিনি। অনেক বাবা মা চায় আমি যেন তাদের সন্তানদের চাকরি দেই, কিন্তু আমার এতজনকে বেতন দেওয়ার সামর্থ্য নেই। এখানে কর্মরতদের কেউ স্বেচ্ছাসেবী, কয়েকজনকে শুধু খাবার দেয়া হয়, আবার কেউ বিনামূল্যে কাজ করে। আয়ুর উদ্যোগকে স্বাগত জানিয়ে মনোরোগ বিশেষজ্ঞরা বলছেন, মস্তিষ্কের রোগে আক্রান্তদের সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করতে এটি সহায়ক হবে। তাদের সম্পর্কে ভ্রান্ত ধারণা থাকায় মানসিক বিকাশের জন্য এই রোগীদের যে সহায়তা প্রয়োজন সমাজে তা পাওয়া যায় না। তাদের অনেকেই আত্মবিশ্বাসের অভাব, বিষণ্ণতা ও আত্মহত্যা প্রবণতায় ভোগে। দিন দিন এই ক্যাফের জনপ্রিয়তা বাড়ছে। নাইরোবি ছাড়াও কেনিয়ার বিভিন্ন শহরের বাসিন্দারা এখানে আসছেন। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন সংবাদ 9টা বাংলাদেশ।
আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।